আমরা আজকে শিখব সরল স্পন্দন গতি। প্রথমে এই গতির সংজ্ঞাটা তোমরা শিটে পাচ্ছ। প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বিষয়টা বুঝাই দিচ্ছি, দেখো কীভাবে করবা। প্রথমে আমরা পড়ি এই সংজ্ঞাটা বলছে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের তার বিপরীত দিকে চলতে থাকে, তবে এই গতিকে সরল স্পন্দন গতি বলে। আমরা একটা দেয়াল নিলাম, দেয়ালের সাথে একটা রশি টানলাম লম্বা করে। রশি টানার পরে এখানে একটা ভর দিলাম। ভর দেওয়ার পরে আমরা যদি এই ভরকে এই পাশ থেকে বল দিই, সেটা সামনের দিকে অগ্রসর হবে। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা যদি বলের পরিমাণ একটু কম রাখি, কিছু দূর যাওয়ার পরে সে থেমে যাবে, অর্থাৎ এই বিন্দুতে আর কোনো বেগ থাকবে না, অর্থাৎ বেগ ইজিক্যাল টু 0 হবে। আবার সে কিন্তু ওই একই পথে আবার পিছন দিকে যাবে, আবার একই পথে ওই পিছন দিকে চলে যাচ্ছে। ঠিক এই সামনে যতটুকু দূরত্ব গেছিল, এই পিছন দিকেও সমপরিমাণ দূরত্ব যাবে। যাওয়ার পরে আবার কোনো কারণে এখানে গিয়েও থেমে যাবে এবং এই জায়গার যে বেগটা আছে নাম দিয়ে V2, এটাও 0 হয়ে যাবে। 0 হয়ে সে আবার এখানে আসতেছে, অর্থাৎ আমরা এখান থেকে এখানে গেছি, এখান থেকে আবার এখানে আসি, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে আসি। মোট অর্ধেক বৃত্তর 4টা পথ আমরা পাচ্ছি। তো খেয়াল করো কি হয়েছে এখানে। আমরা ধরলাম এখান থেকে এখানে গেছি, এটা পজিটিভ দিকে, অর্থাৎ পজিটিভ দিকে হাফ গেলাম। আবার এখান থেকে এই জায়গায় আসলাম, তাহলে পজিটিভের নেগেটিভ অংশ, তাহলে এই যে নিচের দিকে আসলাম। আবার যদি পিছনের দিকে যাই, তাহলে পিছনে আমরা হাফ গেলাম, আবার পিছনের আবার ওই অংশে ব্যাক আসলাম, তাহলে ব্যাক আসলাম। দেখলাম যে একটা সম্পূর্ণ পর্যায় কমপ্লিট করতেছে। তো এইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবং যেহেতু এটা খুবই সরল অংশ, অর্থাৎ খুবই ক্ষুদ্র অংশ, সরলরেখার খুবই ক্ষুদ্র অংশে এই গতিটা কাজ করে, তাই আমরা একে বলি সরল স্পন্দন গতি। আর এই সরল স্পন্দন গতির ক্ষেত্রে কিছু ধর্ম জেনে রাখা অতীব জরুরি। সেগুলো হচ্ছে, এই যে আমরা যখন এই বিন্দু থেকে যাত্রা করতেছিলাম, এই বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে যেখানে গেছি উপরে, সেখানে গিয়ে দেখতেছি বেগ 0। তাহলে আমরা এখানে তো বল দিছিলাম, বল দেওয়ার কারণে এই বস্তু এখান থেকে এখানে গেছে, এরপরে আবার এখান থেকে এখানে আসছে। আমরা যেই বল দিছিলাম সেই বলের কারণে গতিশক্তি পাইছিল, অর্থাৎ এই বিন্দুতে যে গতিশক্তি পাইছিল ই সমান হাফ mv স্কয়ার, সেইটা ছিল ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি পাইছিলাম। এরপরে এখান থেকে এখানে গেলাম, গতিশক্তি হয়ে গেল 0, কিন্তু এই বস্তু এই সুতার কারণে এই সাম্য অবস্থান থেকে এতটুকু উচ্চতায় কিন্তু উঠে গেছে। অর্থাৎ এই যে বিন্দুতে পাচ্ছ, সেই বিন্দুতে গতিশক্তি যেটা ছিল সেটা তো 0 হয়ে গেছে বেগ 0 হওয়ার কারণে। অর্থাৎ এই বিন্দুতে ওই যে গতিশক্তি ছিল সেই সম্পূর্ণ গতিশক্তি কনভার্ট হয়েছে বিভব শক্তিতে, অর্থাৎ mgh। তার মানে আমরা দেখতেছি এই যে বিন্দু, সেই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ হয়, গতিশক্তি বেগ 0 হওয়ার কারণে 0 হয়। এই বিন্দুতে যখন আবার ব্যাক করবে, তখন এখানে কোনো উচ্চতা নাই, উচ্চতা 0, অর্থাৎ এই বিন্দুতে বিভব শক্তি যেটা ছিল এখান থেকে এখানে আসার পর 0 হয়ে যাবে। গতিশক্তি আবার এই বেগ বাড়বে এবং গতিশক্তি আবার বেশি হয়ে যাবে। এখান থেকে আবার পিছনে গেলে এই কন্ডিশনেও গিয়ে যে গতিশক্তি আছে সেটা এক পর্যায়ে 0 হয়ে যাবে এবং এখানে বিভব শক্তি অর্থাৎ mgh যেটা আছে এটা বেশি হবে। আবার এখান থেকে আবার যখন এদিকে বেগ করব, অর্থাৎ সাম্য বিন্দু, এই বিন্দুতে এই যে বিভব শক্তি ছিল সেটা এই যেহেতু 0, তাই 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে শীটের বাকি অংশ আছে সেটুকু পড়ি এবং মিলাই। বলছে স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়। তাহলে এই যে আমরা দেখতেছি এটা সরল স্পন্দন গতি, এই যে নির্দিষ্ট বিন্দু এর দুই পাশে কিন্তু এই স্পন্দিত হচ্ছে, মানে আসা যা করতেছে। বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে, অর্থাৎ এই যে অবস্থান ছিল এই অবস্থানে প্রাথমিক অবস্থায় থেমেছিল, তাই বলতেছি স্থির অবস্থান থেকে ধীরে 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 গতিশীল হয় সর্বোচ্চ গতিতে তোমার পৌঁছাতে, তখন এর গতি কমতে থাকে। অর্থাৎ এখানে যখন ছিল আমরা ধাক্কা দিছি, এই জায়গা ছিল সর্বোচ্চ গতি এবং আস্তে আস্তে বেগ কমতে কমতে 0 হয়ে যায়। এটি একসময় থেমে যায়, অর্থাৎ বেগ হয়ে গেল 0। তখন এটি গতিপথ পরিবর্তন করে। মনে রাখবা, বেগ যখন 0 হয় তখনই এটা গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ খুবই ক্ষীণ সময়ের জন্য এ বেগ 0 করে এবং সাথে সাথে গতিপথ পরিবর্তন করে। আবার গতিশীল
অর্থাৎ গতিপথ পরিবর্তন করলে, অর্থাৎ ওইদিকে যাচ্ছিল আবার এইদিকে আসতেছে, তো গতিপথ পরিবর্তন করে আবার ব্যাক আসতেছে, বিপরীত দিকে গতিশীল হয়। গতিশীল হওয়ার পর আবার এই গতি কমতে থাকে, তাহলে গতিশীল হওয়ার পরে এই জায়গায় সে সর্বোচ্চ গতি হয়, গতি হওয়ার পরে এই গতি আবার যখন উপর দিকে আসবে তখন আবার গতি কমতে থাকবে, কমতে কমতে খুব অল্প সময়ের জন্য আবার গতি শূন্যর কাছাকাছি হয়ে যাবে। ঠিক সেই সময় দিক পরিবর্তন করে আবার এই জায়গায় আসবে এবং বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ ফাইনাল ডিসিশন আমরা যদি খুবই খুবই ক্ষুদ্র একটা অংশের ভিতরে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তুকে ওই বিন্দুর এক পাশে বাকি অর্ধেক সময় অপর পাশে এরকম দোলমান করাই, তাহলে তাকে বলা হয় সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির এই বিন্দুতে বেগ হয় 0, এই বিন্দুতে বেগ হয় 0, কিন্তু এই বিন্দুতে যে বিভব শক্তি সেটা সর্বোচ্চ, এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ। এই বিন্দুতে এসে আমরা দেখি আদি বেগ স্থির অবস্থা থেকে যাত্রা করার কারণে 0 হয়, কিন্তু যে শেষ বেগ এখান থেকে আবার ব্যাক করবে তখন সর্বোচ্চ হবে, অর্থাৎ গতিশক্তি হবে সর্বোচ্চ, এবং এখানে উচ্চতা না থাকার কারণে এই বিন্দুতে বিভব শক্তি হবে সর্বনিম্ন বা শূন্যের কাছাকাছি। আশা করি তোমরা বুঝতে পারছো সরল স্পন্দন গতি বিষয়টা কি।